আমি জানি তুমি মনে মনে সন্দেহ করিয়াছ আমি বিনোদিনীকে ভালোবাসি। মিথ্যে কথা, আমি বাসি না। আমাকে রক্ষা করিবার জন্য তোমাকে পাহারা দিয়া বেড়াইতে হইবে না, বরং তুমি এখন নিজেকে নিজে রক্ষা করো। আর একটা কথা আমি তোমার মুখের সামনেই বলিতেছি, তুমি আশাকে ভালোবাসিয়াছ। এখন কলেজ খোলা, কাশীতে মহেন্দ্রের বেশি দিন থাকিবার কথা নয়, কিন্তু কঠিন রোগের পর স্বাস্থ্যকর আবহাওয়ার মধ্যে গিয়া আরোগ্য লাভের যে সুখ। মহেন্দ্র কাশীতে অন্নপূর্ণার নিকটে থাকিয়া প্রত্যেক দিন সে সুখ অনুভব করিতেছিল, যার কারণে একে একে দিন কাটিয়াই যাইতে লাগিল। নিজের সঙ্গে নিজের যে একটা বিরোধ জন্মিবার উপক্রম হইয়াছিল, সেটা দেখিতে দেখিতে দূর হইয়া গেল। কয়দিন সর্বদা ধর্মপরায়ণা অন্নপূর্ণার সম্মুখে থাকিয়া সংসারের কর্তব্য পালন এমনই সহজ ও সুখকর মনে হইতে লাগিল যে তাহার পূর্বেকার আতঙ্ক হাস্যকর বোধ হইল। মনে হইল বিনোদিনী কিছুই না, এমনকি তাহার মুখের চেহারাই মহেন্দ্র স্পষ্ট করিয়া মনে আনিতে পারিল না। অবশেষে মহেন্দ্র মনে মনে খুব জোর করিয়াই বলিল, আশা আমার হৃদয় হইতে এক চুল সরাইয়া বসিতে পারে এমন তো আমি কোথাও কাউকেও দেখিতে পাই না। মহেন্দ্র অন্নপূর্ণাকে কহিল, কাকিমা, আমার কলেজ কামাই চাইতেছে, এইবারকার মতো তবে আসি। যদিও তুমি সংসারের সমস্ত মায়া কাটাইয়া একান্তে আসিয়া আছো, তবুও অনুমতি করো মাঝে মাঝে আসিয়া তোমার পায়ে ধুলা লইয়া যাইব। মহেন্দ্র গৃহে ফিরিয়া আসিয়া যখন আশাকে তাহার মাসির স্নেহ উপহার সিঁদুরের কৌটো ও একটা সাদা পাথরের চুমকি ঘটি দিল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মাসিমার প্রতি শাশুড়ির নানা প্রকার উপদ্রব স্মরণ করিয়া তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। সে স্বামীকে জানাইল, ওগো, আমার বড় ইচ্ছা করে আমি একবার মাসিমার কাছে গিয়া তাহার ক্ষমা ও পায়ে ধুলা লইয়া আসি। সে কি কোনো মতেই ঘটিতে পারে না? মহেন্দ্র আশালতার বেদনা বুঝিল এবং কিছুদিনের জন্য কাশীতে সে তার মাসিমার কাছে যাবে ইহাতে তাহার সম্মতিও হইল। কিন্তু পুনর্বার কলেজ কামাই করিয়া আশাকে কাশী পৌঁছাইয়া দিতে তাহার দ্বিধা বোধ হইতে লাগিল। আশা কহিল, জ্যাঠাইমা তো অল্প দিনের মধ্যেই কাশী যাইবেন, সে সঙ্গে গেলে কি ক্ষতি আছে? মহেন্দ্র তখন রাজলক্ষ্মীর কাছে গিয়া কহিল, মা, বউ একবার কাশীতে কাকিমাকে দেখিতে যাইতে চাই। রাজলক্ষ্মী তখন বলিলেন, বউ যাইতে চাই তো অবশ্যই যাইবেন, যাও, তাহাকে লইয়া যাও। মহেন্দ্র যে আবার অন্নপূর্ণার কাছে যাতায়াত আরম্ভ করিল ইহা রাজলক্ষ্মীর ভালো লাগে নাই, যার কারণে বধূর যাইবার প্রস্তাবে তিনি মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া উঠিলেন। মহেন্দ্র তখন কহিল, আগে আমার তো কলেজ আছে, আমি রাখিতে যাইতে পারিব না, তাহার জ্যাঠামশাইয়ের সঙ্গে যাইবে। রাজলক্ষ্মী কহিলেন, সে তো ভালো কথা, জ্যাঠামশাইরা বড় লোক, কখনো আমাদের মতো গরিবের ছায় মারান না, তাহাদের সঙ্গে যাইতে পারলে তো কত গৌরব। মাতার এমনতর কথা শুনিয়া মহেন্দ্রের মন একেবারে কঠিন হইয়া উঠিল। তখন সে কোনো উত্তর না দিয়া আশাকে কাশী পাঠাইতে প্রতিজ্ঞ হইয়া চলিয়া গেল। বিহারী যখন রাজলক্ষ্মীর সঙ্গে দেখা করিতে আসিল, রাজলক্ষ্মী তখন তাহাকে কহিলেন, ও বিহারী, শুনিয়াছিস আমার বৌমা যে কাশী যাইতে ইচ্ছা করিয়াছেন? বিহারী তখন বলিল, বলো কি মা, মহিন্দা আবার কলেজ কামাই করিয়া কাশী যাইবে? রাজলক্ষ্মী কহিলেন, না না, মহিন কেন চাইবে? তা হইলে আর বিবিয়ানা হইল কই? মহিন এখানেই থাকিবে, বউ তাহার জ্যাঠামশাইয়ের সঙ্গে কাশী যাইবে। বিহারী ভাবিতে লাগিল, ব্যাপারখানা তো কিছু একটা হইতেছে, কেননা মহেন্দ্র যখন কাশী গেল আশা এখানে রহিল,
আবার মহেন্দ্র যখন ফিরিল তখন আশা কাশি যাইতে চাহিয়াছে। দুজনের মাঝখানে একটা কি গুরুতর ব্যাপার ঘটিয়াছে। এমন করিয়া কতদিন চলিবে? বন্ধু হইয়াই আমরা ইহার কোনো প্রতিকার করিতে পারিব না? দূরে দাঁড়াইয়াই থাকিব? মাতার অমন ব্যবহারে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া মহেন্দ্র তাহার শয়ন ঘরে আসিয়া বসিয়াছিল। বিনোদিনী ইতিমধ্যে মহেন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করে নাই, তাই আশা তাহাকে পাশের ঘর হইতে মহেন্দ্রের কাছে লইয়া আসিবার জন্য অনুরোধ করিতেছিল। এমন সময় বিহারী আসিয়া মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, আশা বৌঠানের কি কাশী যাওয়া স্থির হইয়াছে? মহেন্দ্র কহিল, কেন, না হইবার কি আছে? বাধাটা কি আছে? বিহারী কহিল, কে বাধার কথা কে বলেছে? কিন্তু হঠাৎই খেয়াল তোমাদের মাথায় আসিল যে? মহেন্দ্র তখন বলিল, মাসিমাকে দেখিবার ইচ্ছা তো তাহার বঞ্চির হইতেই পারে। বিহারী জিজ্ঞাসা করিল, তুমি সঙ্গে যাইতেছ? প্রশ্ন শুনিয়াই মহেন্দ্র ভাবিল, জ্যাঠার সঙ্গে আশাকে পাঠানো সঙ্গত নহে, এই কথাই হয়তো সে আলোচনা করিতে আসিয়াছে। কিন্তু মহেন্দ্র বেশি কিছু না বলিয়া সাধারণভাবে উত্তর করিল, না। বিহারী মহেন্দ্রকে চিনিত। সে যে রাগিয়া আছে তাহা বিহারীর অগোচরে ছিল না। একবার জেদ ধরিলে তাহাকে টলানো যায় না, তাহাও সে জানিত। তাই মহেন্দ্রের যাওয়ার কথা সে আর তুলিল না। মনে মনে ভাবিল, বেচারা আশা যদি কোনো বেদনা বহন করিয়া চলিয়া যাইতেছে, তবে সঙ্গে বিনোদিনী গেলে তাহার সান্ত্বনা হয়তো একটু কম হইবে। কাজেই তখন ধীরে ধীরে শ্রী মহেন্দ্রকে বলিল, কে বলছিলাম, বিনোদ বৌঠান তার সঙ্গে গেলে ভালো হয় না? মহেন্দ্র তখন গর্জন করিয়া বলিয়া উঠিল, বিহারী, তোমার মনের ভিতরে যে কথাটা আছে তাহা স্পষ্ট করিয়াই বলো। আমি জানি তুমি মনে মনে সন্দেহ করিয়াছ আমি বিনোদিনীকে ভালোবাসি। মিথ্যে কথা, আমি বাসি না। আমাকে রক্ষা করিবার জন্য তোমাকে পাহারা দিয়া বেড়াইতে হইবে না, বরং তুমি এখন নিজেকে নিজে রক্ষা করো। যদি সরল বন্ধুত্ব তোমার মনে থাকিত, তবে বহুদিন আগে তুমি আমার কাছে তোমার মনের কথা বলিতে। আর একটা কথা আমি তোমার মুখের সামনেই বলিতেছি, তুমি আশাকে ভালোবাসিয়াছ। অত্যন্ত বেদনা স্থানে দুই পা দিয়া মারাইয়া দিলে আহত ব্যক্তি মুহূর্তকাল বিচার না করিয়া আঘাতকারীকে যেমন সবলে ধাক্কা দিয়া ফেলিতে চেষ্টা করে, রুদ্ধ কণ্ঠে বিহারী তেমনি পাংশুমুখে তাহার চৌকি হইতে উঠিয়া মহেন্দ্রের দিকে ধাবিত হইল। হঠাৎই থামিয়া বহু কষ্টের স্বর বাহির করিয়া বলিল, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন, আমি বিদায় হই। এই বলিয়াই টলিতে টলিতে ঘর হইতে বাহির হইয়া গেল। পাশের ঘর হইতে বিহারী তখন ছুটিয়া আসিয়া ডাকিল, বিহারী ঠাকুরপো। বিহারী দেওয়ালে ভর করিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, কি বিনোদ বৌঠান? বিনোদিনী কহিল, ঠাকুরপো, চোখের বালির সঙ্গে আমিও কাশী যাইব। বিহারী তখন বলিল, না না বৌঠান, তা তো হইবে না। তোমাকে মিনতি করিতেছি, আমার কথা কিছুই নহে, এখানে আমার কথা কিছুই চলিবে না। কাজেই আমি এখনকার কিছুতেই হস্তক্ষেপ করিতে পারি না, তাহাতে ভালো হইবে না। তুমি দেবী, তুমি যাহা ভালো বোধ করো তাহাই করিও, আমি চলিলাম। এই বলিয়া বিহারী চলিয়া যাইতে লাগিল। তখনই বিনোদিনী কহিয়া উঠিল, আমি দেবী নই ঠাকুরপো, শুনিয়া যাও। তুমি চলিয়া গেলে কাহারও ভালো হইবে না, ইহার পরে আমাকেই দোষ দিও না। মহেন্দ্র স্তম্ভিত হইয়া বসিয়াছিল। বিনোদিনী তাহার প্রতি জ্বলন্ত বজ্রের মতো একটা কঠোর কটাক্ষ নিক্ষেপ করিয়া পাশের ঘরে চলিয়া গেল। সে ঘরে আসা একান্ত লজ্জায় ও সংকোচে মরিয়া যাইতেছিল। এই ভাবিয়া যে বিহারী তাহাকে ভালোবাসে,
আর এ কথা মহেন্দ্রের মুখে শুনিয়া সে আরো মুখ তুলিতে পারিতেছিল না। কিন্তু তাহার উপর বিনোদিনীর আর দয়া হইল না। আশা যদি তখন চোখ তুলিয়া চাহিত, তাহা হইলে সে ভয় পাইত। সমস্ত সংসারের ওপর বিনোদিনীর যে খুন চাপিয়া গেছে, মিথ্যা কথা বটে। বিনোদিনীকে কেহই ভালোবাসে না বটে, সকলেই ভালোবাসে এক লজ্জাবতী ননির পুতুলটিকে। মহেন্দ্র সেই যে আবেগের মুখে বিহারীকে বলিয়াছিল, আমি পাষণ্ড, তাহার পর আবেগ শান্তির পর হইতে সেই হঠাৎই আত্মপ্রকাশের জন্য সে বিহারীর কাছে কুণ্ঠিত হইয়াছিল। বিনোদিনী পাশের ঘর হইতে যেরূপ ব্যাকুলভাবে ছুটিয়া আসিল, যেরূপ আর্তকণ্ঠে বিহারীকে রাখিতে চেষ্টা করিল, এবং বিহারীর আদেশস্বরূপ আশার সঙ্গে কাশিতে যাইতে উদ্যত হইল, এ সকল কিছুই মহেন্দ্রকে প্রবল আঘাতে অভিভূত করিয়া দিল। সে বলিয়াছিল সে বিনোদিনীকে ভালোবাসে না, কিন্তু যাহা শুনিল, যাহা দেখিল, তাহাতে স্বস্তির হইতে দিল না। তাহাকে চারিদিক হইতে বিচিত্র আকারে পীড়ন করিতে লাগিল, আর কেবলই নিষ্ফল পরিতাপের সহিত মনে হইতে লাগিল, আমি বলিয়াছি আর বিনোদিনী শুনিয়াছে, আমি তাহাকে ভালোবাসি না। মহেন্দ্র ভাবিতে লাগিল, আমি বলিয়াছি মিথ্যে কথা, আমি বিনোদিনীকে ভালোবাসি না। অত্যন্ত কঠিন করিয়াই বলিয়াছি, আমি যে তাহাকে ভালোবাসি তাহা নাইবাই হইল। কিন্তু ভালো যে বাসি না, এ কথাটা বড় কঠোর। এ কথায় আঘাত পাই না এমন স্ত্রীলোক তো খুব কমই আছে। এমনকি প্রতিবাদ করিবার অবসরও তো তাহার নাই। ভালোবাসি এ কথাটা ঠিক বলা যায় না, কিন্তু ভালোবাসি না এ কথাটা তো বলা অত্যন্ত কঠিন। আর যদিও বা বলা যায়, তাহা অত্যন্ত নরম করিয়া বলা দরকার। বিনোদিনীর মনে এমন একটা নিষ্ঠুর অথচ ভুল সংস্কার থাকিতে দেওয়া অন্যায়। এই বলিয়া মহেন্দ্র তাহার বাক্সর মধ্য হইতে আরো একবার সেই 3খানা চিঠি পড়িল। মনে মনে কহিল, বিনোদিনী আমাকে যে ভালোবাসে ইহাতে সন্দেহ নাই, কিন্তু কাল সেই বিহারীর কাছে অমন করিয়া আসিয়া পড়িল কেন? সে কেবল আমাকে দেখাইবার জন্য। মহেন্দ্রের ক্ষোভ আরো বাড়িয়া উঠিল, এতই বাড়িয়া উঠিল যে তাহাতে সে নিজেই ভীত হইয়া উঠিল। না হয় বিনোদিনী শুনিয়াছে মহেন্দ্র তাহাকে ভালোবাসে না, কিন্তু তাহাতে দোষ কিসের? না হয় এই কথায় অভিমানিনী বিনোদিনী তাহার উপর হইতে মন সরাইয়া লইতে চেষ্টা করিবে, তাহাতেই বা ক্ষতি কি? এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।